শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা পাট চাষ করি বা আমরা যারা চাষবাস করি, আমরা জানি যে পাট কতটা গুরুত্বপূর্ণ। ভালো ফলন করতে হবে, এটা একটা প্রথম ধাপ, যে পাটটাকে আমাকে ফলন ভালো করতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে পাটটাকে পচাতে হবে, কারণ পাটের যে আঁশ, সেই আঁশের ওপরে কিন্তু আমাদের পাটের যে দাম, সেই দামটা কিন্তু অনেকটাই নির্ভর করে। পাটের আঁশটাকে যদি ভালো কালার পেতে হয়, তাহলে কিন্তু আমরা ভালো দামটা পাবো, এবং ভালো দাম পেলে আমাদের লাভটা বেশি হবে। কিভাবে আমরা পচাবো, এই পচানোর একটা পদ্ধতি রয়েছে। পাট কিভাবে আমরা পচাবো, কিভাবে আমরা উন্নত পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বা বিকল্প পদ্ধতিতে আমরা পাট পচাবো। অনেক সময় আমরা দেখতেও পাই যে যখন পাট পচাতে যাই, সেই সময় কিন্তু আমাদের জলের প্রয়োজন হয়, কিন্তু সেই সময় আমরা জল পাই না। অনেক ক্ষেত্রেই আমরা জল পাই না। তো সেই সব বিষয়েও থাকবে। তো আজকে আমরা আলোচনা করব বিকল্প পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে, বা কিভাবে আমরা ভালো আঁশ পাবো, ভালো পাট কিভাবে আমরা পাবো, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি কান্দি মহকুমার সহকৃষি অধিকর্তা ডক্টর আমির হোসেন মোল্লাকে। আমিরবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। আমিরবাবু, প্রথমেই একটু আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেই, এই যে বিকল্প পদ্ধতিতে আমরা পাট চাষের কথা বলছি, পাট পচার কথা বলছি বা পচানোর কথা বলছি, প্রথমে একটু আমরা জেনে নিই যে পাটের পচনটা কি, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। অ্যাকচুয়ালি পাটের পচন, এই বিষয়টা হলো পাট চাষের মধ্যে প্রায় অর্ধেকটা ভাগ হচ্ছে এই পাটটুকু। অর্থাৎ ফলন হওয়ার পর আমরা যদি ঠিকভাবে পচাতে না পারি, আসল ফলন কিন্তু আমাদের পাটের যে আঁশ, সেইটাই। তো সেই আঁশটা যতক্ষণ না আমরা পাট গাছ থেকে বের করে নিতে পারবো এবং সেটাকে ঠিকমতো প্রসেসিং করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু পুরো পাট চাষটা কমপ্লিট হলো না। অর্থাৎ পাট গাছ থেকে পাটের আঁশটাকে ঠিকভাবে বের করে নেওয়া, এক্সট্রাক্ট করে নেওয়া, এই পদ্ধতিটাই হচ্ছে পাটের পচন। এবং এই জিনিসটা হচ্ছে জলে সাধারণত করা হয়। এবং পচন বিষয়টা হলো যে জৈব রাসায়নিক পদ্ধতি। অর্থাৎ এই পচাতে গেলে শুধু জলে ডুবালেই কিন্তু হবে না পাট গাছটাকে। এতে বিভিন্ন রকম উপকারী জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি কাজ করবে, তবেই এই পাটটা ঠিকমতো পচবে। এটা হচ্ছে পাটের পচন। বিকল্প পদ্ধতি প্রয়োজনটা হচ্ছে কেন আমাদের? আমরা তো সেই জলে জমিয়ে রেখে আমাদের পাট পচাতাম, তো এখন বিকল্প পদ্ধতিটার কেন প্রয়োজন হচ্ছে? অ্যাকচুয়ালি পাট চাষ যবে থেকে শুরু হয়েছে, পাটের পচনটাও তবে থেকে শুরু হয়েছে। চাষিরা কিন্তু এই বিষয়ে যথেষ্টই অভিজ্ঞ, যারাই পাট চাষ করেন। কিন্তু আসল ব্যাপারটা হলো, পাট পচাতে গেলে ঠিক মতো জলের প্রয়োজন, প্রচুর জলের প্রয়োজন। মোটামুটি হিসাব করে দেখা গেছে যে পাট পচাতে গেলে যে পরিমাণ পাট আছে, তার সেই আয়তনের প্রায় 20 গুণ বেশি জল লাগে। তো এই জলটা সব সময় কিন্তু আমরা ওই পাট পচানোর যখন সময় আসে, সেইটা কিন্তু পাই না। অর্থাৎ প্রকৃতির খামখেয়ালির জন্য এই অনেক সময় হয়তো পচাতে যাব, ওই টাইমে কিন্তু জল হয়তো বৃষ্টি হলো না, বা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কিন্তু অনেক সময় চাষিরা মার খায়। তো এই অল্প জলে আমাদেরকে এই পাট পচানোর পদ্ধতি চিন্তাভাবনা করতে হয়েছে। প্লাস হচ্ছে যে আজ থেকে প্রায় 30-40 বছর আগে যদি আমরা দেখতাম, তখন হচ্ছে পাটটা ব্যবহার তো মূলত আমাদের চট, থলে বা চটের ব্যাগ ইত্যাদি তৈরি করার জন্য। এই কারণে কিন্তু পাটটা আমাদের বেশি ব্যবহার। কিন্তু আজকের দিনে তারপরে কি হলো যে প্লাস্টিক এসে যাওয়ার কারণে, অর্থাৎ বিকল্প থলে তৈরির বিভিন্ন জিনিস এসে যাওয়ার কারণে কি হলো যে পাটটা কিন্তু কম্পিটিশনের মুখে পড়ে গেল। কম্পিটিশন এমন অসম কম্পিটিশন।
এই অসম প্রতিযোগিতার ফলে কি হচ্ছে, আমাদেরকে পাটটাকে শুধু চট বা থলে তৈরির জন্য ব্যবহার করলে হবে না। পাটটাকে ঠিকভাবে কাজে লাগাতে গেলে, এর দাম পেতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্ন বৈচিত্র্যময় বিভিন্ন প্রোডাক্ট, যেমন ব্যাগ, তারপরে হচ্ছে এখান থেকে আরও অন্যান্য কোন কোন কাজে ব্যবহার করা যায়, বিভিন্ন শৌখিন জিনিসপত্র, তারপরে হচ্ছে যে জিও টেক্সটাইল ইত্যাদিতে কিন্তু এই পাটটাকে, অর্থাৎ পাটটাকে শুধু ওই চট থলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হলো না, বিভিন্ন রকম জিনিস তৈরি করতে এটাকে কাজে লাগাতে হলো। এই কাজে লাগানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাটটার গুণমান যদি ঠিক মতো না হয়, তাহলে আমরা ওই বিভিন্ন রকম জিনিস যেটা তৈরি হবে সেখানে কিন্তু পাটের গুণগত মান যদি ভালো না হয়, তাহলে সেইগুলোতে আমরা তৈরি করতে পারবো না। অর্থাৎ তাহলে আমাদের এখন যেটা প্রয়োজন, অল্প জলে, অল্প সময়ে এবং গুণগত মান ভালো করা যায়, এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু পাট পচাতে হবে। অর্থাৎ পাটের গুণমানটাও ভালো করতে হবে, পাশাপাশি হচ্ছে যে আমাদের অল্প জলে যাতে পাটটাকে পচাতে পারি এবং অল্প সময়ে এবং মানটাও ভালো থাকে, সেই চিন্তাভাবনা যেহেতু আসছে, সেই কারণেই আমাদের এই যে বিকল্প এই পদ্ধতির নিয়ে আমাদের এই আলোচনা এবং বিজ্ঞানীরাও প্রতিনিয়ত এই নিয়ে আরও নতুন নতুন গবেষণা করছে। আমাদের ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র আছে, টালিগঞ্জেও আছে। তো সেখানে তারা বিজ্ঞানীরা কিন্তু এই বিকল্প কিভাবে আরও ভালো করে পাটটাকে পচানো যায় এই নিয়ে কিন্তু প্রতিনিয়ত চিন্তাভাবনা করছে। বর্তমানে যে চিন্তাভাবনা বা যে পদ্ধতিটা তারা আবিষ্কার করেছেন এবং সেটা অনেকটাই কার্যকরী চাষির ফিল্ডে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে আমাদের এই বিকল্প পদ্ধতি। তো আমরা তো দেখেছি যে চিরাচরিত পদ্ধতিতেই ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা পাট পচিয়ে থাকেন। যেমন পাট একটা গোছা করলো, করে জমিতে রেখে দিল, তারপরে মাটি দিয়ে ঢেকে বা কলার গাছ দিয়ে ঢেকে পাটটাকে পচাচ্ছে। তো তাতে কি আমাদের তো ভালো মানে যে কালার, পাটের যে কালার বা পাটের যে মান, সেই মানটাও কিন্তু আমরা রাখতে পারছি না। এই কারণেও বিকল্প পদ্ধতি এসছে, যাতে আমরা পাটের মানটাকে বা পাটের আঁশটাকে যাতে আমরা ভালো রাখতে পারি, ভালো করতে পারি। তাহলে ভালো আঁশ পেতে হলে, এই যে ভালো আঁশ পেতে হলে আমাদের কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? ভালো আঁশ পেতে গেলে আমাদের যেটা করা দরকার, যে আমরা প্রয়োজন হিসেবে আমরা দেখেছি যে চাষিরা কোন টাইমটাকে ম্যাচুরিটি পিরিয়ড ধরে সেটা কিন্তু অনেক সময় হেরফের করে ফেলে। যেমন হয়তো জল পাচ্ছে না, বা এবছর যেমন দেখছি যে চাষিরা দাম পড়ে যাবে কি কম হয়ে যাবে, সেই হিসাবে কি আর্লি তারা কিন্তু পাটটাকে কেটে ফেলছে, বা হয়তো একটু বৃষ্টি কম, তো তারা আগে থেকে পাটটাকে কেটে পচিয়ে নিচ্ছে। তো পাটের আঁশের যে ফলনটা, সেই ফলনটা ঠিক মতো পেতে গেলে এবং পাশাপাশি গুণমানটাও ঠিক রাখতে গেলে আমাদের বলছে যে পাট বোনার 110 থেকে 20 দিনের মধ্যে যদি কাটা হয়, তাহলে দুটো দিকই বজায় থাকবে। কিন্তু তার আগে যদি কাটা হয়, তাহলে কিন্তু আমাদের গুণমান ভালো হলেও ফলনটা কিন্তু কমে যাবে। বা অথবা যে 120-র বেশি যদি আমরা রাখি, 130, 35 কি 40 দিন অনেকে রেখে দেয়, হয়তো বৃষ্টি নেই, অনেকে রেখে দিল, সেক্ষেত্রে কিন্তু আমার ফলনটা ভালো হলেও কিন্তু গুণমানটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ শক্ত হয়ে যায়, বা ঠিক মতো পচবে না, বা পচতে দেরি হবে। ঠিক এই সমস্যাগুলো আসে। তো এই গাছের বয়স, এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। 120 দিনের মধ্যে চেষ্টা করতে হবে যে ওটাকে কেটে ফেলার। 2 নম্বর হচ্ছে যে পচার জন্য যে জলটা আমরা ব্যবহার করব, সেই জলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটা বদ্ধ জায়গায় যদি আমরা এটা রাখি, মানে পচাই, তাহলে কিন্তু সেটা গুণমান ভালো হবে না। অথবা প্রচণ্ড বেগে জল বয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পাট ঠিকমতো পচানো যাবে না। একটা ধীর গতিতে প্রচুর জল আছে, এরকম ধীর গতিতে জল বইছে, এইরকম যদি বিল বা কোনো জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে পাটটা ঠিকমতো পচানো যায়। কিন্তু সেই সুযোগটা আমাদের সব কৃষক বন্ধুদের কিন্তু হয়ে ওঠে না। সব জায়গায় তো বিল নেই, কিন্তু পাট চাষটা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের
অন্য উপায় ভাবতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে জলের পিএইচটাও অনেকটা ফ্যাক্টর করে। পিএইচটা আমাদের নিউট্রাল যদি হয়, প্রশম যদি পিএইচ হয়, খুব বেশি আম্লিক বা ক্ষারীয় যদি না হয় তাহলে ভালো হয়। প্লাস হচ্ছে পাট পচতে গেলে তাপমাত্রাটাও একটা বিষয়, যেটা আমাদের যদিও কন্ট্রোলে নেই। মোটামুটি 34 ডিগ্রির আশেপাশে যদি হয় তাহলে মানে ঠিকমতো পাটটা পচে। পাশাপাশি আরেকটা জিনিস আছে যে কতটুকু গভীরতার জলে আমরা পাটটাকে পচাচ্ছি। মিনিমাম কিন্তু 1 ফুট মানে মানে জল থেকে, মানে জলের উপরের স্তর থেকে 1 ফুট গভীরে যদি পাটটাকে ডুবিয়ে রাখা যায়, কি অন্তত 6 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত অন্তত জল থেকে নিচে রাখতে হবে, তাহলে হচ্ছে পাটটা ভালো পচবে। আরেকটা হচ্ছে যে আমরা যে আঁটি করি পাটের কাটার পর, সেই প্রত্যেকটা আঁটিতে যদি একটা একটা করে ধনচা বা এরকম নাইট্রোজেন সমৃদ্ধ কোনো যদি কোনো উদ্ভিদ, যেমন শন আছে, ধনচা আছে বা এরকম জাতীয় জিনিস যদি প্রত্যেকটা আঁটিতে একটা করে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে যে পাটের পচনটা খুব সুন্দর হয়। ধনচা অনেক জায়গায় অ্যাভেলেবল। আমরা যদি 1 বিঘে পাটের জমিতে 1 মুঠো যদি ধনচার বীজ যদি ছিটিয়ে দিই, তাহলে কাটার সময় দেখা যাবে যে ধনচাও থাকলো, মাঝে মাঝে এক একটা আটিতে পড়ে যাবে। মোটামুটি অ্যাভারেজ একটা জাগের মধ্যে যদি 20-30টা যদি এরকম ধনচার থাকে, তাহলে গাছ থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে যেহেতু ধনচাটা নাইট্রোজেন সমৃদ্ধ, এটা খুব তাড়াতাড়ি পচতে সাহায্য করবে এবং এটা জীবাণু ভালো কাজ করবে। এই কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে পাটের পচনটাকে ঠিক মতো করতে পারবো। পাটের পচনটা করতে পারবে এবং আঁশটাও আঁশটা ভালো হবে, তাড়াতাড়ি খুব ভালো, খুব কম সময়ে পচে যাবে। হ্যাঁ। আর আরেকটা বিষয় যে এখন আমরা প্রায়ই শুনি যে আধুনিক পদ্ধতিতে পাট পচানো, এই আধুনিক পদ্ধতিতে পাট কিভাবে কৃষক বন্ধুরা পচাবেন? আধুনিক পদ্ধতি বলতে গেলে এখানে আমরা সেই পর্যায়ে এই পদ্ধতিটা গ্রহণ করব যখন আমার জলের খুব ক্রাইসিস, অর্থাৎ অভাব, হয়তো জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কম, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এই পদ্ধতিগুলোতে যাব। তার কারণে যদি আমার ভালো সুযোগ থাকে, বিল এলাকা আছে যেখানে জলের কোনো অভাব নেই, ধীরে ধীরে জলটা বইছে, সেইখানে কিন্তু পাটটা ভালো পচবে এবং গুণমান ভালো হবে, লাস্টার ভালো হবে, তার কালার ভালো হবে। কিন্তু যখন আমার ক্রাইসিস, সেই পর্যায়ে কিন্তু আমরা এই পদ্ধতিটা গ্রহণ করব। এক্ষেত্রে আমরা করি কি, হয়তো কারো 1 একর জমি পাট চাষ করেছে, সে ওই পাটের জমিতেই যে দিকটা নিচু, অর্থাৎ ঢালু যে দিকটা আছে জমির মধ্যে, অনেক সময় উঁচু নিচু থাকে, ঢালুর দিকে আমরা ছোট্ট একটা যদি মিনিয়েচার ফর্মে পুকুর করে নিতে পারি। পুকুর বলতে গেলে এখানে গভীর কোনো পুকুর নয়। আমি হয়তো 1 একর জমির জন্য যদি প্ল্যান করি, তাহলে আমার 2 থেকে 3 ডেসিমেল এরিয়ার মধ্যে অল্প একটু মাটি কেটে যদি আমরা পুকুর করতে পারি, তাহলে কিন্তু এই পদ্ধতিতে সুন্দরভাবে আমরা পাট চাষ বছরের পর বছর করতে পারবো। সেখানে মাপটা মোটামুটি 30 ফুট হয়তো চওড়া, আর হচ্ছে মোটামুটি 36 ফুট লম্বা, এই করে যদি আমরা যদি একটা পুকুর করতে পারি, আর সেখানে খুব বেশি না, 2 থেকে 2.5 ফুট গভীর করে আমি একটা পুকুর কাটলাম, মাটিটা আমরা বাঁধে কাজে লাগিয়ে দিলাম, 1 ফুট উঁচু, হ্যাঁ, কাটা মাটিটা আমি বাঁধ হিসাবে ব্যবহার করলাম, মোটামুটি 1 ফুট উঁচু হয়ে যাবে বাঁধটা। তো এইভাবে যদি করতে পারি, এটা গোলাকারও করা যায়, আবার হচ্ছে আয়তাকারও করা যায়। গোলাকার যদি করা যায় তাহলে হচ্ছে মোটামুটি দেখতে হবে যে ব্যাসটা, যেটা গোল আকারের যে ব্যাসটা, তলার যে ব্যাসটা মোটামুটি 30 ফুট যদি ব্যাসটা হয়, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে। আর যদি আমি স্কোয়ার করে বা আয়তাকার করে করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো 30 ফুট চওড়া করলাম, তো 36 ফুট বা 33 ফুট এইরকম একটা লম্বা করলাম, এবং ওই 2 ফুট গভীর করলাম। এইভাবে যদি পুকুরটা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কাজটা করা যাবে। এবার যদি মাটিটা আমার দোআঁশ বা একটু বেলে টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা কিন্তু পলিথিন বিছিয়ে নিতে হবে উপরে পলিথিন বা তিরপল টাইপের জিনিস, সেটা আমরা যদি বিছিয়ে নিই,
যার মোটামুটি 36 ফুট বাই 36 ফুট এরকম তিরপল যদি একটা জোগাড় করে নিতে পারি, এটা দিয়ে একটা তিরপল দিয়েই কিন্তু আমরা বছরের পর বছর করতে পারবো। যত্নভাবে যদি আমরা বাড়িতে রেখে দিই তাহলে সেটাকে কিন্তু অনেকবারই ব্যবহার করা যায়, কয়েক বছর আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার এইখানে তিরপল বিছানোর পর আমাদের শুধু বৃষ্টির জলও কিন্তু এখানে ভরতে পারি যদি আমার বৃষ্টির জল পেয়ে যাই। সেই কারণে আমি বললাম যে ঢালুর দিকটাই এই পুকুরটা করতে হবে, অর্থাৎ যদি আমার বৃষ্টি হয় তাহলে মাঠের জলটা যেন ওই পুকুরে এসে জমা হয়। এটা আগে থেকেই পাট ম্যাচিওর হওয়া আগে থেকেই কিন্তু পুকুরটা কেটে রেডি করে নিই। আর হচ্ছে যে চেষ্টা করতে হবে যে এমনি আমরা যদি টিউবওয়েলের জল বা পাম্পসেট মাধ্যমে যদি কোনো জল ওখানে ভরতে হয়, মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কী করতে হবে যে তলায় অল্প 50 কেজি হয়তো পাট পচানো হয়েছে এই রকম পুকুর থেকে তলাকার মাটি, 50 কেজি মতো মাটি, 1 কেজি মতো ঝোলা গুড়, আর 1-1.5 কেজি কি 1-1.5 কেজি হয়তো ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট এই রকম ধরনের সার দিয়ে একসঙ্গে মিশিয়ে জলের তলায় কিন্তু এটা বিছিয়ে দিতে হবে। তাহলে কি হবে যে এতে যে উপকারী জীবাণু, সেই জীবাণুগুলো ভালো কাজ করবে। আচ্ছা, মানে তৈরি হবে। হ্যাঁ, তৈরি হবে। এটাকে কালচার বলছে। কালচার, হ্যাঁ। প্লাস কিছু করা যায় যে ধনচার পাতা বা পাটের পাতা, এইটা যদি আমার কচি কোনো সবুজ পাতা, নাইট্রোজেন সমৃদ্ধ এরকম গাছের পাতা যদি সঙ্গে 2-50 কেজি ওর সঙ্গে মিশিয়ে কালচারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই জায়গায় পাটটা ভালো পচবে। এমনি সাদা জল, টিউবওয়েলের জলে কিন্তু যদি অনেক দিন পাট রেখে দেয় তাও কিন্তু ভালো পচবে না, কিন্তু এই কালচারটা না করলে ভালো পচবে না। এই সিস্টেমটা খুব ভালো। এই কালচারটা করার পর আমরা কালচারটা দেব অন্তত পাট পচাতে শুরু করার বা জাগ দেওয়ার অন্তত 3-4 দিন আগে আমাকে এটা করে নিতে হবে। এইটা আমি পুকুরের মাপটা বললাম। এইবার হচ্ছে যে পাট কাটার পর আমাদের আটি বেঁধে পাটের জাগটাকে সাজিয়ে নিতে হবে। জাগটা সাজাতে গেলে আমাদের কৃষক বন্ধুরা এমনি যেভাবে করেন সেভাবেই করা যায়, তারা যথেষ্ট অভিজ্ঞ। এখানে বলা হচ্ছে যে 3টে লেয়ার আমরা করতে পারি। আটিগুলা দিয়ে একবার আমি একটা লেয়ার সাজিয়ে নিলাম, তারপরে আরেকটা জিনিস ভালো হয় যে আমাদের বিভিন্ন জেসিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের বিভিন্ন কেন্দ্র আছে, সেখান থেকে আমরা যদি ক্রাইজ্যাপ সোনা, একটা জীবাণু কালচার আছে, এই ক্রাইজ্যাপ সোনা আমরা চাষিরা কিন্তু যোগাযোগ করলে, এই বিভিন্ন জেসিআই কেন্দ্রে যোগাযোগ করলে তারা বিনামূল্যে এই ক্রাইজ্যাপ সোনা কিন্তু পেতে পারে পাউডার। মোটামুটি একটা যাকে 3-4 কেজি এইরকম যদি ক্রাইজ্যাপ সোনা প্রত্যেকটা লেয়ারে যদি একবার করে অল্প করে ছিটিয়ে দেওয়া যায়, মানে একটা জাগ পিছু 3 কেজি মোটামুটি ক্রাইজ্যাপ সোনা যে পাউডার ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি, অন্তত আমার বাইরে যেখানে 20-25 দিন সময় লেগে যায় একটা পাট জাগ হতে, এখানে কিন্তু 7 থেকে 10 দিন কিন্তু সময় কমে যাবে। অর্থাৎ অল্প সময়ে কিন্তু এই ক্রাইজ্যাপ সোনা প্রয়োগ করে আমরা কিন্তু পচিয়ে ফেলতে পারি। প্লাস আমার ওই কালচারটা করা আছে। এইবার আমি যেটা বললাম যে এই পাটের আটিগুলো মোটামুটি 3টে লেয়ার দেওয়া যায়। 3টে লেয়ারে যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে পাটটা তাড়াতাড়ি পচে যাবে। আর আগে যেটা বলেছিলাম যে ধনচের গাছটা কিন্তু খুব উপকারী। প্রত্যেকটা আটিতে একটা করে ধনচের গাছ যদি দিয়ে দেওয়া যায়, এটা পচতে খুব সাহায্য করে। আপনারা দেখেছেন যারা ধনচে চাষ বা ইয়ে করেছেন, তারা নিশ্চয়ই জানেন যে ধনচে গাছ কিন্তু মাটিতে খুব তাড়াতাড়ি পচে যায়। তার কারণ কি? এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেনটা জীবাণু আক্রমণ করতে সাহায্য করে, যেগুলো অর্থাৎ তাড়াতাড়ি পচে যায়। তো আমরা পাটের জাকের ভিতরেও যদি ওই মাঝে মাঝে 2-1টা করে এইরকম ধনচের গাছ দিয়ে দিতে পারি, এটা কিন্তু বিনা পয়সায় একটা সহজ পদ্ধতি, যেটাতে খুব তাড়াতাড়ি পাটটা পচে যাবে এবং অল্প সময় মানে এখানে জলটা কম লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একটা সিম্পল পদ্ধতি, এমন কিছু কঠিন জিনিস নয়, এখানে বেশ কিছু সুবিধা হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা প্রয়োজন, যে অনেক সময় কৃষক বন্ধুরা জাগ দেওয়ার পর
তারপরে যেটা ইয়ে করেন উপরে চাপা দেওয়ার বিষয়, যেটা জলের তলায় যাতে পাটের জাগটা থাকে, তার জন্য অনেক সময় যে চাপা দেওয়ার জিনিস, অর্থাৎ ভাড়া বলে অনেক জায়গায়, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলে, তো উপরে যেটা আমরা কিছু মাটি চাপা দিই, কেউ গাছ চাপা দিই, যে যা পারে। এটা এইখানে কিন্তু চাষিরা যত্নবান হন না। ফলে কি হয়, অনেক সময় বিভিন্ন গাছের কষ, কাঁচা কাঠ বা ইত্যাদি চাপিয়ে দিলে অনেক সময় পাটের গুণমানটা নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। কেউ হাতের কাছে যা পায় সেটাই চাপিয়ে দেয়। কলা গাছ হোক, যে কোনো গাছ হোক, তারা গাছের গুঁড়ি হোক, সেগুলো চাপিয়ে দেয়। ফলে কি হয়, গাছের কষ বা কলা গাছের কষ ইত্যাদি পাটের সঙ্গে মিশে কিন্তু রঙটা খারাপ হয়ে যায়। এই জায়গায় যদি একটু যত্নবান হয়ে যায়, আজকাল সিমেন্টের ব্যাগ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল। পুরনো সিমেন্টের ব্যাগে যদি মাটি ভর্তি করে উপরে জাগের উপরে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। এইটা দিয়ে যদি চাপা দেয়, তাহলে কি ডাইরেক্ট আর কি পাটের গায়ে সেরকম খারাপ কোনো রং লাগবে না। এটা যদি সবাই একটু যত্নবান হয়, তাহলে কিন্তু আমরা কালারটাকে ঠিক রাখতে পারি। আর একটা হচ্ছে যে সিস্টেমটার কথা বললাম, মাঠের মধ্যেই যদি একটা পুকুর করে নেওয়া, এখানে কিন্তু জলের প্রয়োজনটা, আমি প্রথমে যেটা বলেছিলাম, প্রায় পাট যতটা হয় তার 20 গুণ জল লাগে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব অল্প জলে, অর্থাৎ 1.5 গুণ জলেই, মানে পাটের যে আয়তন তার 1.5 গুণ জলেই কিন্তু আমরা পাটটাকে পচিয়ে নিতে পারবো। আর একটা হলো যে, আর একটা বড় সুবিধা, যে অনেক সময় গোটা মাঠে হয়তো পাট চাষ হয়েছে, পাটটা তো পাটের যে জলাশয়, মানে জাগ দেওয়ার জন্য যে জলাশয়ে নিয়ে যায়, চাষিরা কিন্তু অনেক কষ্ট করে এটা বহন করে নিয়ে যায়। সেইটা কিন্তু এখানে সমস্যা নয়। পাটের জমিতেই আপনার যখন পাটটা পচানোর জায়গা হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পাট বইতে হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয়েছে। অনেকে ট্রাক্টর করে বা মাথায় করে বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গা, সেটা কিন্তু করার প্রয়োজন নয়। পাশাপাশি আমাদের যে 2 ডেসিমেল বা 3 ডেসিমেল জায়গায় আমি যে পাট পচানোর জায়গা করলাম, সেখানে কিন্তু যে সারা বছর পড়ে থাকবে তা নয়, সেটাকেও কিন্তু আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি। যেমন বাঁধগুলোতে আমরা যে কোনো সবজি চাষ করতে পারি, খুব ভালো সবজি চাষ হবে। বিশেষ করে লতানো যেসব কিউকার্বেটিসিয়াস যে একটা ক্রপ যেগুলো আছে, সেগুলা কুমড়ো জাতীয় ফসল, সেগুলো করতে পারি। বা আরও অনেক ধরনের চাষ করা যায়, কৃষক বন্ধুরা যেগুলো সচরাচর করে থাকে, কিচেন গার্ডেন হিসাবে যেগুলো করে থাকে, সেগুলো কিন্তু আরামসে করা যায়। পাশাপাশি যে একটু যে নিচু জায়গা যেটা হলো, যেখানে আমরা পাট পচালাম, সেখানে কিন্তু আমরা বোরো সিজনে বোরো ধান করতে পারি, যাদের সুযোগ আছে। যেহেতু একটু জায়গাটা নিচু, জল ধরে রাখতে পারবে, সেখানে কিন্তু আমরা বোরো চাষ করতে পারি। বা খরার সিজনে অন্য যে কোনো সবজি আমরা কিন্তু চাষ করতে পারি, এইখানে কিন্তু সমস্যা নেই। পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, জীবাণু কালচার, বা আসল যে সুবিধাটা যেটা হলো, সেটা হচ্ছে পাটের গুণমান আমরা 2-3 গ্রেড কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমরা পাট বিক্রি যারা করতে যান, তারা নিশ্চয়ই জানেন যে পাটের বিভিন্ন গ্রেড থাকে, মোটামুটি 8টা গ্রেডে ভাগ করা হয়। তো আমাদের যত এখানে যে পাট চাষ হয় বা পাট পচিয়ে যে পাটটা আমরা পাই আঁশ, দেখা গেছে যে প্রায় মাত্র 10% পাট 1 থেকে 3 গ্রেডের মধ্যে থাকে, অর্থাৎ ভালো গ্রেডের মধ্যে থাকে। আর বাকি 90% কিন্তু নিচের দিকে, অর্থাৎ মোটামুটি 70% মাঝারি গ্রেডের পাট আমরা এখানে পাই। আর প্রায় 20% হচ্ছে আমাদের একদম লো গ্রেড, একদম নিম্নমানের। এই জায়গায় দেখা গেছে যে আমরা গ্রেডটাকে যদি এগিয়ে নিয়ে আসতে পারি এইভাবে, তাহলে কিন্তু আমাদের পাটের দামটাও ঠিক পাবো, এবং অনেকটাই চাষিরা এই ক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বিকল্প পদ্ধতিতে আমরা কিভাবে পাট পচাবো বা আধুনিক পদ্ধতিতে আমরা কিভাবে পাট পচাবো, এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এটা আমরা বুঝতে পারলাম যে শুধু পাট লাগালে হবে না, পাট থেকে আমাকে লাভবান হতে হবে, লাভ পেতে হবে, এবং লাভ পেতে গেলে আমাকে ফলনটা তো ভালো করতে হবে, এবং ফলন ভালোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে পাটটাকে পচাতে হবে ভালোভাবে। যে কোনোভাবে আমরা পচালে চলবে না, কারণ হচ্ছে এই পচানোর ওপরে কিন্তু পাটের আঁশ নির্ভর করে, পাটের মান নির্ভর করে। এটা আমরা বুঝলাম
যে যদি আমাদের পাটের মান ভালো হয়, পাটের আঁশ ভালো হয়, পাটের কালার ভালো হয়, তাহলে কিন্তু আমরা বিভিন্ন গ্রেডটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং যত গ্রেড আমরা উপরে উঠতে পারবো তত কিন্তু আমরা পাটের দামটা পাবো। অতএব আমাদের লক্ষ্য তো থাকবে যে আমরা যাতে সবথেকে বেশি দামটা পাই পাট বিক্রি করে, তবেই না আমরা একটু বেশি লাভবান হব। তো এই বিজ্ঞানসম্মত উপায়ে বা বিশেষজ্ঞ যিনি আছেন উনি যেভাবে বললেন সেইভাবে যারা পাট লাগিয়েছেন, যারা পাট পচাবেন সামনের দিনে, তারা যদি এই সব পদ্ধতিগুলো মেনে আপনারা পাট পচান তাহলে কিন্তু আপনারা পাটের ভালো দাম পাবেন। আর এই বিষয়ে এত আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম কান্দি মহকুমা এলাকার সহ কৃষি অধিকর্তা ডক্টর আমির হোসেন মোল্লাকে। আমিরবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আপনাকেও ধন্যবাদ, কৃষক বন্ধুদের অনেক ধন্যবাদ। अरे 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 अरे, क्या कर रहा है? इधर इधर इधर, हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे अब पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।